সদ্য বিয়ে হওয়া বাসরাতে নিজের বরের জায়গায় ভার্সিটির প্রফেসর মিস্টার আদার খানকে দেখে রীতিমতো 404 ভোল্টের ঝটকা খেয়ে থ মেরে বসে রয়েছে আলো। সে হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি এমন কিছু দেখবে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে তার সামনে মানুষ নয়, বরং কোনো যমদূত দাঁড়িয়ে আছে। একটু নলে খপ করে তার ছোট্ট দেহ থেকে প্রাণ পাখিটি বের করে নিয়ে যাবে। এসির মধ্যে তরতর করে ঘামছে মেয়েটা, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। বারবার শুকনো ঢোক গিলছে এবং মনে মনে ভাবছে কেন যে না দেখে বিয়ে করতে গেল। সবাই কতবার করে দেখতে বলেছিল, কিন্তু তখন তো মাথায় ভূত চেপেছিল, যার ফলে সবাইকে বড় মুখ করে বলেছিল একেবারে বাসরাতে গিয়ে স্বামীর মুখ দেখবে। কিন্তু এই সিদ্ধান্তটা যে এত বড় বাস দিবে সেটা ভাবতে গেলেও গা শিউরে উঠছে। শুধু একটু যদি সে টের পেত, তাহলে বাস্তবে বিয়ে করা তো দূরে থাক, কল্পনাতে এই উজবুকটাকে বিয়ে করতো না। আলো আর সহ্য করতে না পেরে গলা ফাটিয়ে দিল এক চিৎকার। আ এই মেয়ে এমন সারণীর মতো চেঁচামেচি করছো কেন? মুখ বন্ধ রাখো, না হলে এক থাপ্পড়ে রুম থেকে বের করে দিব। বেয়াদব মেয়ে। ধমকে চুপসে গেল বেচারি, কিন্তু মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না। সে এর আগে সার নাম শুনেছে, কিন্তু সারিনী এইটা আবার কোন অঞ্চলের ভাষা? আলো কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগে আদার খান গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেউ একজন বলেছিল তার মামার ছেলের বন্ধু কাজিনের মেয়ের বড় বোনের বিয়েতে যাচ্ছে। তা মিস কালো, আপনি এখানে কি করছেন? আপনার তো অন্যের বিয়েতে থাকার কথা ছিল, রাইট? আলো এখন কি জবাব দেবে কিছু বুঝতে পারছে না। তার মিথ্যে বলার পর এইভাবে হাতে নাতে ধরা পড়বে সেটা বুঝতেই পারিনি। আলো মাথা নিচু করে আমতা আমতা করে কিছু বলার জন্য চেষ্টা করলো। মানে আসলে স্যার হয়েছেটা কি, মানে না আসলে আপনার কাছেই রাখুন মিস কালো। আলোকে পুরোপুরি কথা শেষ করতে না দিয়ে তার কথার মাঝে আদার খান ফোড়ন কাটে। সেটা শুনে মেয়েটির চোখ মুখ কুঁচকে বলে উঠল, দেখুন স্যার, মানছি আমি মিথ্যে বলেছি, তার পেছনে অবশ্য কিছু কারণ রয়েছে, আর আমার নাম মিস কালো নয়, আলো রহমান রিক্তা। আলো না কালো, আই ডোন্ট কেয়ার। আমি না হয় বিয়ের আগে তোমাকে দেখিনি, বাট তুমি নিশ্চয়ই আমাকে দেখেছ। তাহলে এই বিয়েতে রাজি হলে কেন? জানতে না আমি তোমার শিক্ষক? নাকি জেনে শুনি এমন করেছো? যদি জানতাম আমার বিয়ে যার সাথে হচ্ছে সেটা আপনি, তাহলে আপনাকে বিয়ে করা তো দূরে থাক, দরকার হলে সারা জীবন কুমুরই থাকতাম, তবুও আপনার মতো লোককে বিয়ে করতাম না। আলো মিনমিন করে কথাগুলো বলে আর চোখে তাকায় তার বড় রূপে বদমেজাজি ছেলের দিকে। আদার খান কিছু সময় গম্ভীর মুখে আলোকে পর্যবেক্ষণ করে ওয়াশরুমে চলে যায়। পরনের সাদা শেরওয়ানি খুলে ছড়ে মেরে ঝর্ণা ছেড়ে দিয়ে পানির নিচে দাঁড়িয়ে মাথার চুল দুহাতে খামচে ধরল। মাথায় তার দাউ দাউ করে আগুন জ্বলছে। একে তো তার দাদাজান তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছে, তার উপর যে মেয়েটাকে দু চোখে সহ্য করতে পারে না, আর সেই মেয়েটি কিনা তার বিয়ে করা বউ, আবার তারই ছাত্রী। ব্যাপারটা হাস্যকর না? আধা নিজের ভাগ্যের উপর তাচ্ছিলের হাসি হাসে। সে যখনই ভাবে নিজের জীবনটা একটু গুছিয়ে নেবে, ঠিক তখনই কোনো না কোনো ঝড় তুফান এসে সব কিছু এলোমেলো করে দিতে যায়। তার নিষ্ঠুর ভাগ্যটা বড়ই অদ্ভুত, যেটা চায় না সেটাই পায়, আর যেটা খুব করে চায় সেটা হারিয়ে যায় তার একাকিত্ব জীবন থেকে। আদার এসব ভেবে শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়লো। অন্তপরে একটু সময় নিয়ে গোসল সেরে বেরিয়ে এলো। আলো নিজের মতো বক বক করতে করতে গলায় জড়ানো গহনাকাটি খুলতে ব্যস্ত। নিজের ভাগ্যকে দোষ দিবে নাকি নিজেকে দোষ দিবে বুঝতে পারলো না। তবে দোষ তো নিজেরই। বিয়ে করবে বলে লাফাচ্ছিল সে, আর এখন বিয়ে করার পর সব লাফালাফি গাড়ির চাকার মতো পাঞ্চার হয়ে ফুস করে সব হাওয়া বেরিয়ে গেল। সাথে বিয়ে করার শখও। শালার কপাল আমার, কোথায় ভাবলাম বিয়ের পর লাল টুকটুকে স্বামীর সাথে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করব, ঘুরবো ফিরবো, শপিং করব, কোনো লেখাপড়ায় ঝামেলা থাকবে না। কিন্তু না, তার হলো কই, ঘাড়ে তো ওই বদমাস বদমেজাজি উজগুপ শালা বুইড়া স্যার জুটল। উহ, এখন ভার্সিটির মতো নিশ্চয়ই এখানেও জীবনটা জ্বালিয়ে খাবে। দূর, ভাল লাগে না। আলো এসব বিড়বিড় করে পিছনে ফিরতেই ভূত দেখার মতো চমকে উঠে দুপা পিছিয়ে যায়। তাড়াহুড়ো করার ফলে ড্রেসিং টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে ধপাস করে চিত হয়ে ফ্লোরে পড়ে যায়।
লজ্জায় মারামারি অবস্থা মেয়েটার। শেষে কিনা বাসর ঘরে বরের সামনে চিৎপটাং। ইস, কি লজ্জার ব্যাপার স্যাপার, ধ্যাত। মেয়েটি মাথা নিচে করে ধীরে সুস্থে উঠে দাঁড়ায়। লজ্জায় পুরো চেহারা লাল হয়ে যায়, স্টুপির মতো হয়ে আছে। মনে মনে নিজেকে ভয়ানক একটা গালি দিয়ে ভাবে, আচ্ছা, লোকটা কি সব কথা শুনে নিয়েছে তার? ইয়া আল্লাহ, যদি তাই হয় তাহলে তার কপালে আজ দুঃখ আছে। আলোর সামনে তাকিয়ে দেখে আদার ছেঁড়া ভুরু কুঁচকে তার দিকেই চেয়ে আছে। মুখের ভাষা ঠিক করো, নয়তো চুরিয়ে ঠিক করে দিব, অশুভ মেয়ে কোথাকার। এ কথা বলে আলোর পাশ কাটিয়ে ডিম লাইট জ্বালিয়ে বিছানা গিয়ে শুয়ে পড়ল। মেয়েটি স্যার নামক বরের দিকে একবার আর চোখে তাকিয়ে মনে মনে বিড়বিড় করতে করতে বলল, শরীরের সব গহনা খুলে পরনের লাল টুকটুকে জামদানি শাড়িটাও টেনে হিসড়ে খুলে সোফায় রেখে দেয়। তার আবার শাড়ি টেনে পরার অভ্যাস নেই। বিয়ের জন্য খুব শখ করে পার্লারে গিয়ে টানা 4 ঘন্টা ধরে সেজেছিল। উদ্দেশ্য ছিল নতুন বউয়ের মারাত্মক সৌন্দর্য দেখেই যেন বর বাসর ঘরে জ্ঞান হারায়। কিন্তু এখন বরকে দেখে নিজেরই জ্ঞান হারিয়ে উগান্ডায় চলে যেতে ইচ্ছে করছে। লোকটা মাত্রাতিরিক্ত সুদর্শন পুরুষ হলেও ওনার শরীরের রক্তে সেই অহংকার জেদই বেশি। সরু নাকের ডগায় সবসময় ইগো লেগেই থাকে। তার মাঝে মধ্যে ইচ্ছে করতো ওই চেয়ার নামক ইগোওয়ালা ড্রামের সুন্দর নাকের আঘাত চাপতে দিয়ে কেটে দিতে, তাহলে হয়তো একটু ভালো হতো। আলো সব ভাবতে ভাবতে ব্যাগ থেকে টি শার্ট প্লাজো বের করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। তার আজ মন মেজাজ একটুও ভালো নেই। কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলে তাকে বোঝাবে এই বিয়েটা মেনে নেওয়ার জন্য, কিন্তু না, উল্টো তার উপরেই চিল্লাফাল্লা করছে। এই জন্য বলে অতি আশা করতে নেই, নাহলে এইভাবে মুখ থুবড়ে পড়তে হয়, তাও ছেঁড় ওরপে পচা গোবরের মধ্যেই। ওয়াশরুম থেকে ফিরে এসে পিঠ পর্যন্ত কাল করা চুলগুলো ছেড়ে দিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। ওই লোকটার সাথে একই বিছানায় শোয়ার কোনো ইচ্ছে নেই তার, তবে এর পেছনে একটা কারণ রয়েছে। তার শুয়ে থাকার কোনো ছিঁড়ি নেই। ঘুমের ঘোরে মুখের থেকে হাত পা বেশি চলাচল করে। একবার তো ঘুমের মধ্যে তার কাজিনের নাক ফাটিয়ে দিয়েছিল ঘুষি মেরে। তারপর থেকে তার সাথে একই বিছানায় কেউই থাকতে চায় না, বিশেষ করে তার ছোট বোন ছায়া। তার থেকে 3 বছরের ছোট হবে। এইবার ছায়া ইন্টার ফার্স্ট ইয়ারে, আর সে অনার্স 2য় বর্ষের ছাত্রী। যৌথ পরিবারে খুব আদরের সন্তান সে। বড় মেয়ে হলো ভীষণ চঞ্চল, আর হবে নাই কেন, সবাই এতে তো ভালো। নিজেকে খোলা আকাশের মুক্ত পাখি ভেবে এসেছে। যেটা মন চায় সেটাই করে, আর যেটা করতে ইচ্ছে করবে না সেটা অন্যরা হাজারবার বললেও করবে না। আফটার অল সে নিজ মর্জিতে চলতে বেশি পছন্দ করে, আর এটাই আজ তার জীবনে কাল হয়ে দাঁড়ালো। ভবিষ্যতে আরও কী কী দেখতে হবে খোদাই জানে। আলু এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে যায়। হঠাৎ করে মাঝরাতে কিছু ধপাস করে পড়ে যাওয়ার শব্দে আদারের ঘুম ভেঙে গেল। সে তড়িঘড়ি করে উঠে বসলো এবং আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথা থেকে শব্দটি এসেছে। ড্রিম লাইটের ঝাপসা আলোয় সব কিছু স্পষ্ট দেখতে না পেয়ে বিছানা থেকে নেমে রুমের বড় লাইট অন করে দিল। ঠিক তখনই তার চোখ গেল অদূরে ছোপার নিচে সাদা টাইসের মেঝেতে উপর হয়ে বেঘরে ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে। লাল প্লাজো হাঁটুর উপর উঠেছে, সঙ্গে কালো টি শার্টও কোমরের উপর উঠে রয়েছে। ফলস্বরূপ ফর্সা দুটো পাও ধনুকের মতো বাঁকানো, সাদা কোমর উন্মুক্ত হয়ে আছে। এই দৃশ্যটা দেখে ভোরু কুঁচকে গেল আধারের। এত বড় দামি মেয়ের ঘুমানোর স্টাইল দেখে অবাক না হয়ে পারল না। রীতিমতো তার হাসি পাচ্ছে। সোফায় থেকে ফ্লোরে পড়ে গেছে, অথচ ঘুম ভাগল না ম্যাডামের। আধার দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে এগিয়ে এসে নিচে পড়ে থাকা রমণীর পাশে হাঁটু গেড়ে বসলো। ঘুমন্ত মেয়েটার টি শার্ট ও প্লাজো ঠিক করে দিতে চেয়েও কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো। পিছনে ফিরে বিছানার পাশে থাকা টি টেবিলের উপর থেকে পানি ভর্তি জগটা নিয়ে এসে সব পানি রমণীর মাথার উপর ঠাস করে ঢেলে নিল। আচমকে এমন হয় মেয়েটি ভয় পেয়ে হুড়মুড় করে লাফ দিয়ে উঠে বসতে বসতে চেঁচিয়ে উঠল, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আমি ভিজে গেলাম, আমি ভিজে গেলাম বৃষ্টির পানিতে। পর মুহূর্তে ভাবলো বৃষ্টির পানি কই থেকে পড়বে, সে তো রুমে শুয়ে আছে তাহলে। আলো মনে মনে এসব ভেবে এক হাতে মুখের পানি মুছে সামনে তাকাতেই ভরকে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, পানি কেন দিয়েছেন? নিচে পড়ে গিয়েছিলে, তাই উঠানোর জন্য ঘুম ভাঙালাম।
স্যারের সোজাসাপটা উত্তর শুনে আলো আহাম্মক, হতবাক, হত বিলম্ব, নির্বাক হয়ে গেল। একজন ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলার জন্য কি না মুখে পানি ছুঁড়ে মারবে, তাও এই মধ্যরাতে। এটা কোন ধরনের কথা? আমার সাথে এমনটা কেন করলে দাদাজান? তুমি জানতে আমি বিয়ে নামক বন্ধন থেকে নিজেকে কতটা দূরে সরিয়ে রেখেছিলাম। তবুও তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য এই বিয়েটা করলাম। কারণ আমি চাইনি তোমার জন্য আমার দাদাজান কষ্ট পাক, আর তার শেষ ইচ্ছাটা অপূর্ণ থাক। কিন্তু তুমি কি করলে? আমার ডিপার্টমেন্টের সাথে সাথে আমাকে বেঁধে দিলে, যাকে আমি একটু পছন্দ করি না, অথচ আর সে আমার ওয়াইফ। আমার ভাগ্যের উপর রীতিমতো হাসি পাচ্ছে। ট্রাস্ট মি দাদাজান, তোমার থেকে এমনটা কখনো আশা করিনি। দিন শেষে তুমি মানুষটা আমাকে চিনল না। এই অসহনীয় ব্যথাটা কোথায় রাখি বলো তো দাদাজান? ভোর রাতে সোহরাব খান নামাজ আদায় করে বাগানে এসেছিলেন হাঁটাহাঁটি করার জন্য। এটা ওনার নিত্যদিনের অভ্যাস। সকালের শীতল বাতাসে উনি গায়ে মাখাতে বেশ পছন্দ করেন। একই সঙ্গে বাগানে থাকা হরেক রকমের ফুল, ফল, ওষুধ, গাছের ঘেরা নিতেও খুব ভালোবাসেন। পাখিদের মিষ্টি সুরে গাওয়া গান, কিচিরমিচির শব্দ বেশ উপভোগ করেন। বলতে গেলে মানুষটা একদম প্রকৃতিপ্রেমী। পূর্বপুরুষদের ভিটা জমি সব গ্রামে। ওনার জন্ম গ্রামে হলেও পড়ালেখা ও চাকরির সুবাদে শহরে আসা, তারপরে এখানে চিরস্থায়ী হয়ে নতুন সংসার পাতা। মানুষটা আজও নিজের গ্রামে কাটানো কৈশোরকাল বড্ড মিস করে। বারবার ছুটে যেতে ইচ্ছে করে ওই দূর সবুজের প্রাণখোলা গ্রামের বাড়িতে। কিন্তু চাইলে তো আর সব সম্ভব নয়। নিজের প্রিয়তমা হারিয়ে এই বৃদ্ধ বয়সে বৌমা নাতিপুতিকে আঁকড়ে ধরে ওনার বেঁচে থাকা। বহুদিন পর আজ একমাত্র ছেলের কথা খুব মনে পড়ছিল সোহরাব খানের। শিশিরে ভেজা তাজা সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে আনমনে চেয়েছিলেন ওই দূর আকাশের দিকে। আর যদি ওনার ছেলে ও বড় বৌমা বেঁচে থাকতো, তাহলে নিশ্চয়ই খুব খুশি হতো। নিজের চোখে ছেলের বিয়ে, ছেলের বউ, নাতিপুতির সংসার দেখতে পাওয়াটা ভাগ্যের বিষয়, যেটা সব মানুষের থাকে না। ঠিক তেমনই ওনার ছেলেও বড় বৌমার নেই। এখন ভেবে দীর্ঘশ্বাস ফেলে সোহরাব খান পিছনে ফিরতে দেখতে পেলেন তার বড় নাতি আদার খান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তিনি কিছু বলার আগে আদার একের পর এক অভিযোগ তুলে ধরল তার দাদাজানের কাছে। সবটা শুনে মোটেও চিন্তিত হলেন না সোহরাব খান। হয়তো তিনি আগে থেকেই জানতেন তার নাতির সাত সকালে এসে এমন কিছু বলবে, কারণ তিনি কামি করেছে এমন। নাতির আহত ভরা চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় জানতে চাইলেন, তুমি আমার নাতবউকে কেন পছন্দ করো না? দাদাজানের প্রশ্নের প্রতিউত্তরে জবাব দিল আধার, কারণ ওই মেয়েটা একটা দোষী, একদম বাসাল টাইপের। সবসময় এমন কিছু অঘটন ঘটিয়ে বসে থাকবে যেটা বিপরীত মানুষকে বিপদে ফেলে দেয়। কোথায় কি বলতে হয় সেটাও জানে না। মেয়ে মানুষের মুখের ভাষায় তো বাজে হতে পারে, সেটা ওই মেয়েটাকে না দেখলে জানতেই পারতাম না। সাধারণত কমন সেন্স বলতেও কিছু নেই। এই তো কয়েক মাস আগেই আমার সব সাবজেক্টের ডাবল জিরো পেয়ে ফেল করেছে, অথচ খুশির ঠেলায় পুরো ডিপার্টমেন্টে মিষ্টি বিতরণ করেছে। ভার্সিটিতে গেলে সারাক্ষণ ধেই ধেই করে ঘুরে বেড়ায়, সাথে নিজের মতো কয়েকটা পাগলকে জুটিয়ে গিটার দিয়ে কিচিরমিচির করতে থাকে। পুরো ভার্সিটিকে অতিষ্ঠ বানিয়ে রাখে। আর তুমি এমন মেয়েকে আমার গলায় বেঁধে দিলে। ওই মেয়েকে তো পাবনায় রাখা উচিত ছিল। ডিসগাস্টিং একটা মেয়ে। এক নাগাড়ে কথাগুলো বলে থামলো আদার। ওই বেয়াদব মেয়েটার ঘটানো ইতিহাস শেষ নেই। সবটা যদি বলতে শুরু করে তাহলে সকাল গড়িয়ে রাত হয়ে যাবে। তবুও মেয়েটার কুকীর্তিগুলো বলা শেষ হবে না। সোহরাব খান নাতির বলা অভিযোগ শুনে ঠোঁট চেপে হাসলেন। সেই লক্ষ্য করে আদার গম্ভীর মুখে বলল, আমি কোনো কৌতূহল বলি নাই দাদাজান। আমি না এখানে হাসার কোনো বিষয় বলছি রয়েছে। আই অ্যাম সিরিয়াস। দেখো নানু ভাই, তুমি একটু বেশিই ভাবছো। মেয়েটা বাচাল না, ও খুব সহজ সরল একটা মাইয়া। যেটা মনে আসে ওইটাই বলে দেয়। এতে খারাপের কিছু দেখছি না তো। আমার নাতবু চঞ্চল প্রকৃতির মেয়ে, আর তুমি তার উল্টোটা, তাই এমন রিয়াক্ট করছো। কিছুদিন একসাথে থাকো, সংসার করো, তারপর বুঝবা তোমার দাদাজান কেন এমনটা করেছে। সৌরভ খানের কথা শুনে আধারের কপাল কুঁচকে গেল। যেখানে সে ওই মেয়েটার সঙ্গে এক মুহূর্তের জন্য থাকতে চাচ্ছে না, সেখানে কে বা সংসার করবে, তাও আবার ওই আতপাগল মেয়ের সঙ্গে। অসম্ভব, যে এটা কিছুতেই করতে পারে না। দুঃখিত দাদাজান, তোমার এই কথাটা বলতে পারবো না।
কারণ আমার ডিভোর্স চাই। নাতির মুখে ডিভোর্সের কথা শুনে সৌরভ খান চমকে উঠলেন। তড়িঘড়ি করে কাছে এগিয়ে এসে বললেন, এমন অলৌকিক কথা বলতে নেই নানু ভাই। আমাদের সঙ্গে এমন একটি পরিবার, নতুন পরিবার যোগ হয়েছে। তারা খুব আশা করে আমাদের ঘরে নিজেদের আদরের মেয়েকে দিয়েছে। নাতবউ বিয়ে দিতে চায়নি, অথচ আমার এক কথায় রাজি হয়ে নিজের কলিজার টুকরোকে দিয়েছে। আর সেখানে তুমি ডিভোর্সের কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ তুমি আর কোনো পথ খোলা রাখোনি দাদাজান। তাহলে আমার কথাও শুনে রাখো নানু ভাই, তুমি যদি আমার নাতবউকে ডিভোর্স দাও, তাহলে আমি এই বাড়ি ছাইড়া চলে যাবো। দাদাজানের কথায় আধার দাঁত কিরমির করলো। এই বড়টা সবসময় তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। তার ভালোবাসার মানুষ বলতে এই একজনই রয়েছে, তাই তো সবসময় বাধ্য হয়ে সব কিছু মেনে নেয়। চলছেও সে তার তার দাদাজানকে হাট করতে পারে না। অথচ এই মানুষটাকে আজ খুব অপরিচিত লাগছিল তার কাছে। চা। পেছন থেকে চিকন মেয়েলি কণ্ঠস্বর শুনে দাদা নাতি দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকালো। আলো মাথায় এক হাত লম্বা ঘোমটা তুলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লাল টুকটুকে মেহেদি রাঙা দু হাতে চায়ের ট্রে ধরে রেখেছে, পরনে সুতির সেলোয়ার কামিজ। সৌরভ খান আলোকে দেখে মুখে লম্বা একটা হাসি টেনে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন, এতে সকালে উঠেছে কেন মা? আর রান্নাঘরে বা কেন গিয়েছো? আলো মুখ তুলে ধীরে কণ্ঠে বলল, ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসছিল না দাদু ভাই, তাই নামাজ পড়ে বাইরে এলাম। আর আমি রান্নাঘরে যাইছি, এটা তো শিল্পী শেফালি চাচি নিয়ে আসছিল তোমার জন্য, ওনার কাছ থেকে আমি নিয়ে এলাম। তুমি তো জানো দাদু ভাই, আমি আবার রান্নাবান্না খুব একটা পারি না। শেষের কথাটা ফিসফিসিয়ে বলে আলো। সেটা শুনে সৌরভ খান খুক খুক করে কেশে আর চোখের নাতির দিকে তাকায়। আদা নিজের ফোনে ব্যস্ত, তার এই দিকে কোনো খেয়ালই নেই। সৌরভ খান কিছু না বলে নাতি বউয়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে ধীরে কণ্ঠে শোধালেন, তোমার জামাইকে বলছো নাকি আমার আগে থেকে পরিচিত? আলো দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না দাদু ভাই, এখনও বলিনি। তবে আমি ওনার উপর খুব অভিমান করেছি। কেন? আমি আবার কি করলাম? তুমি এত বড় একটা অঘটন ঘটিয়ে এখন বলছো আমি আবার কি করলাম? মানে সিরিয়াসলি দাদু ভাই? সৌরভ খান চায়ের কাপে চুমুক দিতে দিতে বলেন, আমি যা করেছি তোমাদের ভালোর জন্যই। ভালো না ছাই, তুমি মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে এই হিটলারের সঙ্গে বিয়ে দিয়েছ। আমি বুঝতে পারছি তুমি আগে কেনই বা ওই উজু বেটার তোমার নাতি। যদি বলতে তাহলে আমি বিয়ের রাতে দেওয়াল টপকে পালিয়ে যেতাম, তবুও তোমার বদমাস নাতির বউ হতাম না। তুমি এমনটা না করলেও পারতে দাদু ভাই। আলো গোমরা মুখ করে তাকায়। সে এই মানুষটাকে বিশ্বাস করেছিল, সাথে খুব ভালোবাসে, একদম নিজের দাদার মতোই। কখনো সে দাদা দাদির নানা নানির ভালোবাসা পায়নি। এই মানুষটার সাথে অনাকাঙ্ক্ষিতভাবে পরিচিত হওয়ার পর থেকেই দাদার ভালোবাসা কেমন সেটা উপলব্ধি করতে পেরেছে। তাই তো খুব কম সময়ের মধ্যে মানুষটার সাথে মিশে গেছে। যখন জানতে পারলো এই মানুষটার নাতবউ হতে চলছে, তখন সে খুশিতে প্রায় কেঁদে দিয়েছিল। কারণ সে কখনই চায়নি এই মানুষটার এত ভালোবাসা থেকে বঞ্চিত হোক। তার উপর নিজেরও বিয়ে করা খুব শখ ছিল, আর এত ভালো একটা মানুষের নাতবউ হতে পারাটাও ভাগ্যের ব্যাপার ছিল। তাই তো নাচতে নাচতে রাজি হয়ে গিয়েছিল বিয়ের জন্য। সাথে মানুষটার মিষ্টি মিষ্টি কথা তো ছিলই, কিন্তু এখন ইচ্ছে করছে কচু গাছের সাথে ফাঁসি দিতে। নাচতে নাচতে বিয়ে করার মজা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। সৌরভ খান আর কথা বাড়ালেন না, বরং নাতবউকে ইশারা করে বলেন, যাও যাও, তোমার স্বামীজানকে গিয়ে চা দাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। আলো হাত থাকা চায়ের দিকে তাকায়। এটা সে নিজের জন্য এনেছিল। একটু ইচ্ছে করছে না ওই লোকটাকে দিতে। রাতে কি নিষ্ঠুরভাবে তাকে ভিজিয়ে দিয়েছিল। এখন তো মন বলছে এই গরম চা ছেলের মাথার উপর ঢেলে দিতে, তাহলে একটু ভালো লাগতো। তবে আপাতত গুরুজনের কথাই শুনল। আর আলো মাথা নাড়িয়ে ধীর পায়ে এগিয়ে গেল তার স্বামীর দিকে। আদার ফোনে এতটাই ব্যস্ত ছিল যে সে খেয়ালই করেনি পেছনে আলো এসে সব দাঁড়িয়েছে। মেয়েটি মাথা নিচু রেখে দুহাতের টেনে বাড়িয়ে দিয়ে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই আদার হুট করে পেছনে ঘুরে সামনে পা বাড়ায়। সঙ্গে সঙ্গে আলোর সাথে ধাক্কা লেগে যায়। ফলস্বরূপ গরম চায়ের কাপ এসে সোজা আদারের জায়গা মতো পড়ে গেল। শিট! আদা চেঁচিয়ে ওঠে। হঠাৎ করে এমন হওয়ায় আলো হতভম্ব হয়ে যায়, একই সাথে ভয়ও পেল খুব। এই না,
আমার তাকে থাপড়ে মেরে দিই। তাই জলদি হাঁটু গেড়ে বসে নিজের অন্য অংশ টেনে আদারের ভিজে যাওয়া জায়গা মুছে দিতে দিতে অস্থির গলায় বলে উঠল, সরি সরি স্যার, আমি খুব সরি। আসলে বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। প্লিজ রাগ করবেন না। সরি। আদা দাঁতের দাঁত পিষে দাদাজানের দিকে তাকালো, যে কিনা এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই উল্টো পথ ধরে বড় বড় পা ফেলে বাড়ির ভিতরে যেতে শুরু করেছে। আদার চোখ বুজে লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে এবং খপ করে এক হাতে মেয়েটার হাতে হাতে চেপে ধরে হিসিয়ে, মিস কালো, আপনি আমার কোথায় হাত রেখেছেন সেটা একবার খেয়াল করুন। স্যারের কথা শুনে আলোর হুঁশ ফিরে এলো। সে বড় বড় চোখের সামনে তাকিয়ে চট করে নিজের দুহাত ছড়িয়ে নিল। তারপর আর কোনোদিন না তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পিছনে ফিরে দৌড়ে চলে গেল। সে সাত সকালে কামটা করলো কি? সোজা স্যারের আস্থা গরিবুল্লাহ, তবা তবা। আলো, তুই আর জীবনে ভালো হলি না। ছি। এই মেয়ে, এইভাবে দৌড়চ্ছ কেন? কর্কশ গলার আওয়াজে আলোর পাজোড়া ছলৎ হয়ে যায়। মাথা তুলে সামনে তাকিয়ে দেখে একজন ভদ্রমহিলা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। উনি হচ্ছেন খানবাড়ির ছোট বউ তাহমিনা খান, আদার ছেলের ছোট মা, সাথে তার শাশুড়িও বটে। বিয়েটা ঘরোয়া ভাবে হলেও সে এই পরিবারের কিছু কিছু সদস্যদের চেনে, তবে খুবই কম সময়ে সাক্ষাৎ হয়েছে। আলো মাথায় ওড়না দিয়ে সুন্দর করে সালাম দিল। তাহমিনা খান গম্ভীর মুখে সালামের জবাব দিয়ে নতুন বউয়ের আপাদমস্তক পর্যবেক্ষণ করে নিলেন। মেয়েটাকে দেখে বোঝা যায় সে ভার্সিটির ছাত্রী। বাচ্চা বাচ্চা লম্বাটে ফর্সা চেহারা রক্তিম হয়ে আছে। হ্যাংলা পাতলা শরীরে আকাশি রঙা ছেলোয়ার কামিজ জড়ানো। হাইট 5 ফুট 3 ইঞ্চি হওয়ায় মেয়েটাকে পিচি পিচি লাগছে। মনে হচ্ছে সবে কলেজে উঠেছে। তিনি কিছু একটা লক্ষ্য করে শুধালেন, গোসল করনি? শাশুড়ি মার কথা শুনে আলো আমতা আমতা করে বলল, এ তো সকালে কেন গোসল করবো মা? আমি তো দুপুরে গোসল করি। তাহমিনা খানের যা বোঝা তা বোঝা হয়ে গেল। তিনি মনে মনে স্বস্তি নিঃশ্বাস ছাড়লেন। তাহলে আদার মেয়েটাকে মেনে নেয়নি? অবশ্য এটা হওয়ারই ছিল। তিনি নিজেকে সামলিয়ে ধীর কণ্ঠে বললেন, শোনো মেয়ে, তুমি এখন এই বাড়ির বড় বউ, আর এটা তোমার বাপের বাড়ি না যে এদিক ওদিক নিচে কুদে বেড়াবে। সবসময় মনে রাখবে এটা তোমার শ্বশুরবাড়ি। আমি তোমার ব্যাপারে যতটুকু জানতে পেরেছি ততটুকুই বুঝে গেছি তুমি কেমন মেয়ে, তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি। বাড়ির বউয়ের মতোই থাকার চেষ্টা করবে, হয়তো বাড়তি ঝামেলা সৃষ্টি করবে না। আলো চুপচাপ শুনে ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, আপনি চিন্তা করবেন না মা, আমি কথাগুলো মনে রাখবো ইনশাল্লাহ। তাহমিনা খান আর কিছু না বলে সেখান থেকে চলে গেলেন রান্নাঘরের দিকে। আলো আর্চকে ড্রয়িং রুমের চারপাশটা নজর বুলিয়ে নিয়ে পিছনে ফিরতে ভরকে গেল। আদার স্যার এদিকেই আসছে, হয়তো ড্রেস চেঞ্জ করার জন্য। আলো শুকনো ঢুকিলে তাড়াহুড়া করে বলল, বিলাসবহুল সোফার পিছনে গিয়ে লুকিয়ে পড়লো। আপাতত এই বদলোকের সামনে সে পড়তে চায় না, নয়তো দেখা যাবে নেক্সট টাইম চা তার গায়ের উপরেই ঢেলে দিয়েছে। তাই সে রিস্ক নিতে চাচ্ছে না। আধার আলোকে দেখেও না দেখার ভান করে রুমে চলে গেল। যত তাড়াতাড়ি সম্ভব দাদাজানকে ম্যানেজ করতে হবে। এই পাগল মেয়েটার হাত থেকে রেহাই পেতে হবে, নয়তো তার বিগড়ে যাওয়া জীবন আরও বিগড়ে দিবে এই বেয়াদব মেয়েটা। দুপুরের দিকে বাপের বাড়ি এসেছে আলো। আজ রাতটা এখান থেকে পরের দিন শ্বশুরবাড়িতে যাবে। গতকাল তার বই পার্সোনাল জিনিসপত্র নিয়ে যাওয়া হয়নি, মূলত সেগুলো নিতে ওর মা বাবার সাথে দেখা করার জন্যই এসেছে। দাদাজানের কথায় তার সাথে আদারও এসেছিল, তবে তাকে বাড়িতে নামিয়ে কাজের বাহানা দিয়ে চলে গিয়েছে লোকটা। এতে আলোর কোনো কিছুই যায় আসে না। সে তো বাড়িতে ফেরা মাত্রই মতিউর রহমানকে জাপটে ধরে কাঁদতে কাঁদতে অভিযোগ দিতে ব্যস্ত। তুমি দুনিয়াতে আর কোনো মানুষ পেলে না বাবা, আমার ডিপার্টমেন্টের স্যারের সাথে আমাকে বিয়ে দিতে হলো। তুমি এটা কেন করলে বাবা, কেন? মতিউর রহমান বেশ চিহ্নিত হয়ে দেখা যাচ্ছে। তিনি থমথমে মুখে নিজের সহধর্মিনীর দিকে তাকায়। আলোর রহমান বড় মেয়ের নেকা কান্না দেখে বেশ বিরক্ত। গমগমে গলায় বললেন, বিয়ে করব বলে কে লাফাচ্ছিল শুনি? ভুলে গেলে এই বিয়ে করার জন্য তুমি ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছিলে, কারণ তোমার বান্ধবীকে ফেল করার পরপরই বিয়ে দেওয়া হয়েছিল। তার জন্য তুমি এই বুদ্ধিটা খাটিয়েছ। তাহলে এখন বিয়ের পর এমন মোড়া কান্না জুড়ে দেওয়ার মানে কি? আলো ফ্যাস করে কাঁদতে কাঁদতে বলো, তাই বলে ওই হিটলার স্যারের সাথে বিয়ে দিবে? উনি আমাকে মোটেও সহ্য করতে পারে না মা। লোকটা ভীষণ খারাপ।
বড় বোনের কথা শুনে ছায়া ফট করে বলে উঠল, কিন্তু আমি শুনেছি তুমি ভার্সিটিতে আদার স্যারকে ভীষণ জ্বালাও। এরপর তো ওনার গাড়ির 4 চাকা হাওয়া বের করে দিয়েছিলে আপু। ছোট বোনের কথা শুনে আলোর রাগে ধমক দিল, চুপ কর বেয়াদব, ওই লোকটার ব্যাপারে একদম ওকালতি করতে আসবি না, নয়তো আমি বাবাকে বলে দিব তুই কলেজে গিয়ে কি কি করিস আর কাঁধে দেখে কিরাস খেয়ে মটকা মেরে পড়ে থাকিস। ছায়া দমে গেল, ভুলেও আর কিছু বলল না প্রত্যুত্তরে। আলো তার বাবার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, ও বাবা, বাবা গো, আমি আর বিয়ে করতে চাইবো না, এইবার মতো তোমার অবুঝ মেয়েকে ক্ষমা করে দাও। এই যে পিঙ্কি, পিঙ্কি প্রমিস করছি, আর জীবনে বিয়ের নাম মুখে নিব না, ঢের শিক্ষে হয়েছে। মতিউর রহমান মেয়ের চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বললেন, তুমি যেমনটা ভাবছো আদার তেমন না মামুনি, ছেলেটা ভীষণ ভালো। হ্যাঁ, একটু কথা কম বলে, গম্ভীর স্বভাবের, তাই তোমার এমনটা মনে হয়, তবে মানুষ হিসাবে ছেলেটা লাখে একটা। আমার অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, আর তোমাকেও বারবার বলেছিলাম একবার হবু জামাইকে দেখে নাও, কথা বলে নাও, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলেই না। আচ্ছা, আদার কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? আলো নাক টেনে দুদিকে মাথা নাড়িয়ে বলেন, না, উনি কখনো আমার সাথে কেন কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করেন না, শুধু শুধু বকাবকি করে আর ধমকায়। তাহলে সমস্যা কোথায়? আমি ওনাকে পছন্দ করি না বাবা। মেয়ের কথা শুনে হতাশ হলেন মতিউর রহমান। এই তার বড় মেয়ের আবার সহজে কাউকে পছন্দ করে না, আবার যদি একবার পছন্দ হয়ে যায় তাহলে নিজের সবটা দিয়ে আগলে রাখার চেষ্টা করে। মাহবুব রহমান উঠে এসে আলোর পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন, আমার বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা মামুনি, নতুন নতুন এমন হবেই, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। বড় চাচার কথা শুনে আলো দীর্ঘশ্বাস ছাড়ল। আজ তার জন্য সবটা হয়েছে, সে যদি অতিমাত্রায় বাড়াবাড়ি না করতো তাহলে এই দিনটা দেখা হতো না তার। সব দোষ তার। এখন ইচ্ছে করছে সময় রিপিট করে পিছনে ফিরে যেতে, কিন্তু সেটাও সম্ভব নয়। তার যে এখন সব পথ বন্ধ। অনেক হয়েছে, এখন আয়, আয় দেখি তো, তোর সব পছন্দের খাবারগুলো রেঁধেছি, সাথে হালিমও। খাবারের কথা শুনে আলোর পেট গুড়গুড় করে উঠল। সে আবার খাবার পেয়ে দিন দুনিয়া মানুষগুলো সব ভুলে যায়, সাথে শখে চিন্তা ভাবনাও। সে উঠে বড় চাচির সাথে চলে গেল। তার পিছু পিছু ছায়া, মায়া ও রোহিত গুটি গুটি পায়ে এগিয়ে যায়। মায়া ও রোহিত তার চাচাতো ভাই বোন। আলো সবার সাথে ডাইনিংয়ে বসে গপাগপ খেতে লাগলো। পেট ঠান্ডা তো তার পুরো দুনিয়া ঠান্ডা। বিয়ের 3-4 দিন পর ভার্সিটিতে পা রেখেছে আলো। সে বিয়ের আগেই ধরে নিয়েছিল এইটাই লাস্ট ক্লাস করে বিদায় নেবে ভার্সিটি থেকে। প্ল্যান ছিল পড়াশোনা আর করবে না, স্বামীকে বলে মিউজিক ক্লাসে ভর্তি হবে, কারণ তার খুব শখ গান গাওয়া। কিন্তু সব কিছু উল্টে গিয়েছে তার। বরের সাথে চুটিয়ে প্রেম করার জায়গায় দিন দুপুরে শুধু ধমক খেয়ে যাচ্ছে। এটা এক্সট্রা লেখাপড়াও ফ্রি। ওই মামা, এতদিন কার চিপায় ছিলি? মারুফের কথা শুনে আলোর ধ্যান ভাঙল। সে আনমনে হেঁটে মাঠের দিকে আস্তে আস্তে বিড়বিড় করলো, থাকতে চেয়েছিলাম তোর স্বামীর চিপায়, কিন্তু পরে গেলাম মাইনকার চিপায়। এতদিন পর বান্ধবীকে দেখতে পেয়ে ফারহা, শালুক, নির্ঝর ও তাবানা ছুটে এলো। তারা 5জন গোল হয়ে ঘিরে ধরে আছে আলোকে। এতে মেয়েটা প্রচুর বিরক্ত হয়। সকাল থেকে মন মেজাজ একটুও ভালো নেই তার। তার উপর ভার্সিটিতে পা রাখতে না রাখতেই 5 শয়তান গোয়েন্দার মতো জেঁকে ধরেছে, যেন সে চোর আর ওরা পুলিশ। কি সমস্যা তোদের? এভাবে জোকের মতো চিপকে আর লেগেছিস কেন? আলোর চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে ফারাহ উদ্বিগ্ন কণ্ঠে বলল। খবর পেলাম তুই নাকি বিয়ে শাদী করেছিস। শালুককে বলো, আমাদের ছেড়ে তুই একা একা বিয়ে করতে পারলি? পরমতে নিজের দাঁত কেলিয়ে বলো, দোস্ত, সুগার ড্যাডিকে বিয়ে করেছিস নাকি? তা যেন আমাদেরকে জানাইসনি। হ্যাঁ? সবার কথা শুনে মারও বিরক্তকর কণ্ঠে বলো, আরে ধুরবাল, থাম তোরা, এর সাথে তো প্রশ্ন করলে জবাব দিবে কিভাবে? তামান্না এগিয়ে এসে আলোর হাত ধরে চিহ্নিত গলা জানতে চাইল, তুই ঠিক আছিস আলো? তোকে দেখে কেমন কেমন লাগছে। আলো শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। সে আগেই জানতো ওরা সবাই জেনে যাবে, আর এর পেছনে তার ছোট বোনের বাম হাত আছে, সেটাও জানে। শয়তানটা পালে পুরো পৃথিবীকে জানিয়ে দিত সে বিবাহিত। কী রে, চুপ করে আছিস কেন, কিছু বল তো। আলো কাঁধের ব্যাগটা ঠিক করে বলে, ক্লাস টাইম হয়ে এসেছে, চল। যেতে যেতে সব বলছি।
সবাই মাথা নাড়িয়ে হাঁটা দিল সামনের দিকে। আলো শর্টকাটে তার বিয়ের কাহিনী বলে গেল। সে চেয়েছিল একবারই বিয়ে করে বরকে সঙ্গে নিয়ে এসে বন্ধুমহলকে সারপ্রাইজ দেবে। তার উপর একদম হুট করে বিয়ে হওয়ায় সেভাবে কাউকে বলতে পারেনি। তবুও তার কথা কাউকে বিশ্বাস করেনি কেউই, কারণ সে এমন বারবারই করে থাকে। তাই তো সিরিয়াস সময় কেউ কিছু বিশ্বাস করে না, স্বয়ং তাকেও না। সব কিছু শুনে ফারাহ বলল, বুঝলাম সব। আচ্ছা, দুলাভাইকে কবে দেখাবি? আলো এখনও জানেনি তার বর স্বয়ং এই ভার্সিটির ওই হিটলার প্রফেসরটা। আর সেও জানাতে চায় না, কারণ ওই লোকটার ব্যাপারে বন্ধুমহলের সবার কাছে অনেক অনেক গপিস করেছে। 14 গোষ্ঠী ধোয়া থেকে শুরু করে নানা রকম আকাম কুকামও ঘটিয়েছে। সে যেই স্যারকে দেখতে পারে না, আজ ওই লোকটাই তার স্বামী, ভাবতেও বুকের ভেতর চিনচিনে ব্যথা করছে। তার মতে তো ভালো একটা মেয়ের জীবনে এটাই কি প্রাপ্য ছিল? দীর্ঘশ্বাস ছাড়লো আলো। বান্ধবীদের সাথে পায়ে পা মিলিয়ে ক্লাসরুমের দিকে যেতে যেতে বলল, বছরখানেক পার হোক, তারপর ভেবে দেখব। মানে কি?